যেটাকে নারী শক্তি বা মহিলা সংরক্ষণ বিল 2023, আমার মনে হয় এটা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটা বৈপ্লবিক অধ্যায়। এ বিষয়ে আগে অনেক আলোচনা হয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় আমরা কিছু না কিছু এই বিষয়ে আলোচনা রেখেছি। তবুও আমার মনে হয় যে আর একটু বিশদভাবে এখানে আলোচনা করা দরকার। এবং তার যে মেইন উদ্দেশ্য, লোকসভা ও বিধানসভায় যাতে মহিলারা 33% তাদের রিজার্ভেশন সেটা যাতে করা যায়, তার জন্য এই ঐতিহাসিক যে আইনটি আমার মনে হয় শুধু মহিলাদের জন্য এটা তাদের অধিকার সুনিশ্চিত করেননি, বরং ভারতে নারীদের নেতৃত্বে যে উন্নয়ন তার পথ কিন্তু প্রশস্ত করছে। এবং 2023 সালের সেপ্টেম্বর মাসে ভারতের নতুন সংসদ ভবনে, আমাদের সংসদ ভবন যখন প্রথম সংসদ ভবন, যে নতুন সংসদ ভবন, সেখানে বিশেষ অধিবেশন সেখানে চলেছিল এবং সেই বিলটি সেখানে কিন্তু পাস হয়। সেই আইনের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের 33%, অর্থাৎ 1/3 আসন সংরক্ষণ করে। আমার মনে হয় এটা ভারতের রাজনৈতিক কাঠামোতে যে জেন্ডার যে একটা বৈষম্য থাকে সেটা কিন্তু দূরীকরণ করার একটা প্রয়াস, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে সেটা হয়েছে। আমরা সবাই জানি যে সংবিধানের 128তম যে সংশোধনী বিল, অর্থাৎ 128 অ্যামেন্ডমেন্ট, সেই হিসাবে সেটাকে উত্থাপিত হয়েছিল এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতি যে স্বাক্ষরের পর এটি 106তম সংবিধান সংশোধনী আইন, অর্থাৎ 106 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসাবে স্বীকৃতি লাভ করে। নারী সংরক্ষণের এই দাবি শুধু একদিনের নয়, অনেকদিন ধরে এটাকে নিয়ে চলছিল, অনেকবার, এবং প্রায় দীর্ঘ 3 দশকের সেটা সংগ্রাম। 1996-এ প্রথম এইচ.ডি. দেবগৌড়ার আমলে, মাননীয় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার আমলে পেশ করা হয়েছিল, কিন্তু তখনও সেটা পাস হয়। 1998 থেকে 2003 আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় অনেকভাবে চেষ্টা করা হয়েছিল, একাধিকবার, কিন্তু বারবার সেখানে বাধা দেওয়া হয় বিরোধীদের তরফ থেকে, তখনও সেটা পাস হয়। 2010 মনমোহন সিং সরকারের সময়ও সেটা রাজ্যসভায় বিলটি পাস হলো, লোকসভায় সেটা পাস হয়নি। আমরা সবাই জানি তখন সমাজবাদী পার্টি এবং আরজেডি সেটা অবজেকশন দিয়েছে। কিন্তু দেখুন, সময়ে কথা বলে আলটিমেটলি 2023 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন এই রাজ্যসভা এবং আমাদের লোকসভায় দুটোতেই বিপুল ভোটে এই বিলটি কিন্তু পাস। এই আইনের কিছু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় আজকে এই সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আলোচনা প্রয়োজন। এখানে যেমন দিল্লি বিধানসভা, এখানে কিন্তু এটা দিল্লি বিধানসভার সংরক্ষণও কিন্তু এর মধ্যে যুক্ত আছে। অর্থাৎ এখানে কি বলছে যে জাতীয় রাজ অঞ্চল দিল্লির বিধানসভা তো মহিলাদের জন্য একই হারে আসন সংরক্ষণ থাকে, বিকজ অফ স্পেশাল কনস্টিটিউশন। কারণ দিল্লি কিন্তু ইউনিয়ন টেরিটরির মধ্যে, এটা একটা আলাদা আইনি আছে, কিন্তু দিল্লির জন্য সেটা যে অন্যান্য পূর্ণ রাজ্য যেগুলো আছে সেখানে যেটা 33% রিজার্ভেশন, তো দিল্লির জন্য সেটা আলাদাভাবে থাকবে, বিকজ অফ দ্য স্পেশাল constitutional status granted to the national capital territory of Delhi, while other union territory assemblies like Jammu and Kashmir separate legislative acts. এখানে আরেকটা বিষয় আমার মনে হয় জানা দরকার আমাদের বা আলোচনা দরকার, যে SC/ST দের জন্য যে আসনগুলো বর্তমানে ওখানে রিজার্ভেশন আছে, তার মধ্যে মহিলাদের জন্য কিন্তু ওই মানে সেই রিজার্ভেশনের মতো রিজার্ভেশন থাকবে, তো মহিলাদেরও সেখানে 33% রিজার্ভেশন সেখানে মাস। এখানে সংরক্ষিত যে আসনগুলো সেটা প্রতিবারই আগে কি হতো, একই জায়গার মধ্যে একই কেন্দ্রের মধ্যে আসন মহিলা আজকে এই কনস্টিটিউয়েন্সিদের মধ্যে আছে, সেটাই পরবর্তী সময় থাকবে, সেটা প্রতি বছরই সেটা কিন্তু প্রতিবারই সেটা চেঞ্জ হতে থাকে।
এবং প্রতিটি নির্বাচনের পরেই যখন ডিলিমিটেশন প্রক্রিয়া হবে, সেই মাধ্যমে আসনগুলি রোটেশনাল সিট হবে, সেটা যাতে সব নির্বাচনী এলাকা থেকে মহিলাদের, যাতে তাদের যে সব মহিলারা সেই সুযোগ পান, রিপ্রেজেন্টেশন থাকে, জন্য এটা আনা হয়েছে। এই নিয়ে বিস্তর লোকসভার মধ্যে আলোচনা হয়েছে, বিরোধীরাও তার আলোচনা রেখেছে। এখন দেখা যায় সেখানে লোকসভার আসন সংখ্যা 543 আছে, সেটাকে বাড়িয়ে 816 শুধু না, আরো বেশিও হয়তোবা বাড়ানো যাবে, সেই পরিকল্পনাও রয়েছে। এখানে এই যে বাড়ানো হয়েছে, যাতে করে যারা পুরুষরা আছেন তাদের যে আসন সংখ্যা সেটা যাতে না কমে, সেটাকে ঠিক রেখে মহিলাদের আসন সংখ্যা বৃদ্ধি করা। সেই কারণেই 2026 সালের 17 এপ্রিল কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা পেশ হয় এবং 131তম সংশোধনী বিল হিসাবে সেটা পেশ করা হয়। কিন্তু আমরা জানি যে সংবিধান, যে এই সংশোধনের জন্য প্রয়োজন 2/3 সংখ্যাগরিষ্ঠ জোট, যা লোকসভায় পাস হতে দেয়নি বিরোধীরা, ইন্ডি জোটের ওরা এটাকে পাস হতে দেয়নি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মাননীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় আমাদের সরকারের, এনডিএ সরকারের সমস্ত নেতৃত্বরা কিন্তু সেখানে এটা করলে কি লাভ এবং আমাদের কি সুবিধা হবে সেই বিষয়ে কিন্তু প্রচুর আলোচনা সেখানে হয়েছে। তারপরও কিন্তু সেটা পাস হয়নি। এই সংশোধনী বিলটি আমার মনে হয় ভারতের নারী শক্তির জন্য একটা মহাযজ্ঞ, আমি বলবো মহাযজ্ঞ, এবং এই মহাযজ্ঞের সাফল্য আমার মনে হয় যে রাজনীতির ভবিষ্যৎ নয়, বরং দেশের ভবিষ্যৎ ও ভাগ্যকেও বদলে। কিন্তু এনডি জোট অর্থাৎ বিরোধীরা আবারও মহিলাদের, আমার মনে হয় যে তারা মহিলাদের অপমান করলেন। শুধু মহিলাদের নয়, সমগ্র জাতিকেই বঞ্চিত করেছেন। নিজেদের রাজনৈতিক যে জমি সেটা রক্ষা করার জন্য ওরা মরিয়া প্রচেষ্টা, এবং সবসময় ইন্ডি জোটের যারা আছেন, কংগ্রেস থেকে আরম্ভ করে, তৃণমূল থেকে আরম্ভ করে, কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সবাই, সেটা কিন্তু তাদের মেইন যে এদের সমস্যা, তারা কিন্তু আত্মকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং ওনারা চান না যে মহিলারা এইরকম জায়গায় আসুক যেখানে ওদের অধিকার তারা এখানে প্রতিষ্ঠিত করবে। এবং আমার মনে হয় এই বিরোধিতার কারণে মহিলাদের যে স্বার্থ সেটা কিন্তু আবারও বলি হয়েছে, আগেও হয়েছিল এত বছর ধরে, 3 থেকে 4 দশক ধরে হয়েছে, আবার হয়েছে। দেশের সর্বোচ্চ স্তরে মহিলারা রাজনৈতিক যে অধিকার সেটা যাতে না পায় এবং তাকে কিভাবে পঙ্গু করা যায় সেটাই বারও কিন্তু প্রমাণিত। কংগ্রেস দল দীর্ঘদিন ধরে মহিলা বিরোধী অবস্থান বজায় রেখেছে, যা রক্ষণশীল মিত্র এবং প্রভাবশালী গোষ্ঠীগুলির দ্বারা প্রভাবিত। আমি এই বিষয়ে আমি আসবো, আপনারা সবাই জানেন এই বিষয়গুলো। এবং আমরা জানি যে আমাদের দেশের জনসংখ্যার 50% যারা মহিলা, তাদের যে প্রাপ্য অধিকার এই বিল পাস না করার কারণে তাদের অধিকার থেকে কিন্তু ওনারা বঞ্চিত হয়েছে। আমরা সবাই জানি যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মুসলিম মহিলাদের প্রতি অবিচার করেছিলেন, যখন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেটাকে উপেক্ষা করে উনি মুসলিম পুরুষদের, যা স্ত্রীরা আছেন, তাদের ভরণ পোষণ দেওয়ার রায়কে কার্যত অমান্য করেছেন। আমরা সবাই জানি বিষয়টা। এবং তার মেইন যে উদ্দেশ্য, যারা মৌলানা আছেন তাদের তীব্র প্রতিবাদের মুখে তাড়াতাড়ি করে নিজেকে পিছিয়ে নিয়েছেন, দ্রুত পিছিয়ে নিয়েছেন আমি বলবো। যখন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এনডিএ সরকারের 3 তালাক নিষিদ্ধ করার ব্যবস্থা করেন, তখন এই যে শাহু বানুর যে মামলা, তার পরিসমাপ্তি ঘটে। 2014 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পর আমরা সবাই জানি মহিলাদের জন্য উনি যেভাবে কাজ করেন, আগে খোলা স্থানে শৌচকর্ম, তাছাড়া রান্নার গ্যাস, পানীয় জলের ব্যবস্থা, ঘরবাড়ির অভাবে খোলা আকাশের নিচে বসবাস এবং ব্যাংকিং সিস্টেম, এইসব ইত্যাদি ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসেন, তারপর মহিলাদের জন্য এই কাজগুলো করেছেন। আজকে এই যে মহিলা বিরোধী শক্তি, আমি মনে হয় যে এটা সাময়িক ভাবে তারা সফল হয়েছেন বিরোধীরা, এটা পাস না হওয়ার কারণে, কিন্তু কোটি কোটি নারীরা ভারতবর্ষে, তাদের আশীর্বাদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রয়েছে
এবং আমি আশা করি এতে করে আরো শক্তি বাড়বে মাননীয় প্রধানমন্ত্রীজির, এবং সেখান থেকেই তার পথও আমরা কিন্তু বের করব এবং আমাদের এই লক্ষ্য পূরণে যে শক্তি যোগাতে, তাতে মহিলাদের তাদের ন্যায্য অধিকার দেওয়া আর পথে আরো সাবলীল, এবং আগামী দিন আমরা সেটা করব। আমি এই ইন্ডি বা বিরোধীদের এই মহিলা সংক্রান্ত সংশোধনী বিলের যে বিরোধিতা করার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি ইন্ডি জোট এবং কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে তৃণমূল সবাইকে, এবং আমি আশা করি আগামী দিনে ভারতের মহিলাদের অধিকার খর্ব করার জবাব ওনারা যোগ্য জবাব খুব তাড়াতাড়ি পাবেন। সবাইকে নমস্কার।